বিশ্বকাপ শেষ হতে আর খুব বেশি দিন বাকি নেই এবং অবভিয়াসলি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়াররাই ওয়ার্ল্ড কাপে খেলছেন, পারফর্ম করছেন। সেগুলো নিয়ে আমাদের অনেক প্রশ্ন, অনেক উদ্দীপনা, অনেক উন্মাদনা কাজ করছে। তবে বিশ্বকাপটা শেষ হয়ে যাওয়ার সময় অনেকের মনে অনেক দুঃখও কাজ করছে। তাদের প্রিয় দল বাদ পড়ে যাচ্ছে এবং অনেক ফ্যানরা আসলে মন খারাপ করে বসে বাকি ম্যাচগুলো দেখছেন মন খারাপ করে, ভেবে যে ইস, আমার টিমের প্লেয়ার যদি এই ম্যাচটায় থাকতো বা আমার টিমটা যদি এখনো সার্ভাইভ করতো। তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের এই লড়াইটায় এই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল ফেজ চলছে এবং দুটো ম্যাচ শেষ হয়ে গেছে, দুটো ম্যাচ বাকি। গত রাতে শিরোপা প্রত্যাশী একটা দল স্পেন, তারা কিন্তু বেলজিয়ামকে হারিয়ে দিতে সক্ষম হয়েছে এবং সেই ম্যাচটাও খুবই উত্তেজনাপূর্ণ ছিল। শেষ মুহূর্তে মিকেল মেরিনোর একটা গোলে স্পেন তাদের জয়টা তুলে নিয়ে ফ্রান্সের সঙ্গে তাদের সেমিফাইনালটা সেট করতে সক্ষম হয়েছে। শুধুমাত্র এই বিষয় নয়, সামনে আসছে আরও দুটো কোয়ার্টার ফাইনাল, যেখানে ইংল্যান্ড, নরওয়ে এবং আর্জেন্টিনা, সুইজারল্যান্ড লড়াই করবে। সেগুলো নিয়ে তো কথা হবেই। আর ডেফিনেটলি আর্জেন্টিনা নিয়ে কথা বললে উই টক অ্যাবাউট দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো লেটস স্টার্ট ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বিন পারভেজ। স্পিকিং অফ বেস্টস, আমি সাথে এমন একজন অতিথিকে পেয়েছি যিনি এই মুহূর্তে বাংলাদেশের সিনেমা ফ্র্যাটার্নিটিতে স্ক্রিন প্লে রাইটিংয়ে ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সো তাকে ইনভাইট করতে চাই, তাকে ইন্ট্রোডিউস করতে চাই। সামিউন ভুইয়া, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আপনি আসলে এই ব্যাপারটা কিভাবে নেন যে আসলে ইভেন অ্যাট দিস এজ ক্যাজুয়ালি রাইটিং, তার মধ্যে ইউ আর লাইক লিডিং দ্য চার্টস ইন মেনি ওয়েজ। উৎসব লিখেছেন আপনি, বনদত্তর এক্সপ্রেস লিখেছেন। যারা যারা আপনাকে চেনেন তারা তো আপনার ফ্যানই, বাট যারা চেনেন না তাদের জন্য আপনি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করতে চান? আসলে ইন্ট্রোডিউস করাটা বেসিক্যালি আমি আমার কাজের মাধ্যমেই করতে চাই। আমি নিজে আসলে পার্সোনালি পারি না নিজেকে ইন্ট্রোডিউস করতে, সো আই এম নট গুড অ্যাট দ্যাট। রাইটিং হচ্ছে আমার মেইন কাজ, সো আমি লিখেই প্রকাশ করতে চাই সব কিছু। সো অবভিয়াসলি দুটো সিনেমা পরপর করেছি, লিখেছি। সো পরপর দুইটা সিনেমা মানে পরপর 2 বছর লিখা, এটাও একটা বড় ব্যাপার আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আসলে দর্শকদের এই যে আগ্রহ এবং যে ভালোবাসা, সেটা পাওয়ার পরে আসলে সামনে আরও অনুপ্রেরণা পাচ্ছি, সামনে হয়তো বা আরও ভালো কিছু লিখতে পারবো। ওয়েল, স্টোরি তো আপনি লেখেন, কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপটা চলছে এখানে কিন্তু অনেক স্টোরিজ আমাদের চোখের সামনেই আনফোল্ড হয়ে যাচ্ছে। স্পেশালি কেপ ভার্ডের স্টোরিটা সবাই খুব আলাদা চোখে দেখছে। অনেকেই বলছিলেন যে 48 দলের বিশ্বকাপ কেমন হতে পারে, অনেকগুলো দল আসছে যাদের র্যাঙ্কিং খুব একটা ভালো না, বাট দিন শেষে তারা কিন্তু আউট অফ দেয়ার স্কিনস ফাইট করে এসছে এবং বেশ ভালো পারফরমেন্স দিয়ে অনেকের মন জয় করেছে। তো স্টোরির সাথে রিয়ালিটির যেই মিলের জায়গাগুলো, এই ওয়ার্ল্ড কাপকে বেস করে আপনি আসলে এই ব্যাপারটা কিভাবে দেখেন? সেটা অবভিয়াসলি এটা আমাকে অনেক ইন্সপায়ার করে, অনেক টিমের প্যাশন, তারপর তাদের ড্রিম। যেটা বললেন যে 48 দলের একটা ওয়ার্ল্ড কাপ, সেটা হচ্ছে কখনো হয়নি, এই প্রথমবার হয়েছে। তো এমন মহাদেশের দেশগুলো আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছে, যেমন কেপো ভার্দের কথাই বললেন, ইভেন ইজিপ্টও। সো আমরা ইজিপ্ট কিন্তু একটা আন্ডারডগ টিম হিসেবেই খেলেছে এইবার। ইভেন নরওয়ে, সুইডেন, আগে আমরা এবার কিন্তু ডেনমার্ক খেলছে না, সেটা একটা বিশাল লস মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজদের জন্য। বাট নরওয়ে যে ডেনমার্কের জায়গাটা পূরণ করে দিয়েছে, মানে দ্যাটস দ্য স্টোরি। মানে যখন আমি স্টেডিয়ামে দেখি তাদের একটা আলাদা সেলিব্রেশন আছে, তারপর ক্যাপো ভার্দের গোলকিপার রাতারাতি এত বড় একটা সেন্সেশন হয়ে যাচ্ছে। সো এই স্টোরিগুলো না আসলে ইউ ক্যান রাইট দিস আর কি, এসব আসলে লেখা যায় না। এগুলো হচ্ছে আপনার ফুটবল হেরিটেজে থাকতে হয়, প্যাশনে থাকতে হয়, এবং আসলে ফুটবল যে একটা গ্লোবাল গেম, দ্য বিউটিফুল গেম আমরা বলি, সে আসলেই ওয়ার্ল্ড কাপ আসলে বোঝা যায় যে ইটস অ্যাকচুয়ালি বিউটিফুল গেম আর কি। আমার কাছে মনে হয় যে কোনো এলিয়েন স্পিসিস যদি কখনো পৃথিবীতে আসে, তো ওইটাই বলে যে মানুষ কোন গেমটা দেখাবে, তো ফুটবলই অবশ্যই দেখাবে। এবং কিছু এলিয়েন অবশ্য দুনিয়াতে বসবাস করছেন। অনেকে বলছেন যে লিওনেল মেসি, হি শুড বি অ্যান এলিয়েন, কারণ 39 বছর বয়সে এসে হি স্টিল ফাইটিং উইথ দ্য লাইকস অফ কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, যারা ক্যারিয়ারের পিকে আসছেন বা পিকে আছেন। মেসিকে কেউ আসলে এই ওয়ার্ল্ড কাপের আগেও তো অনেকে বলছিলেন যে তিনি এই ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবেন কিনা আফটার 2022। তো তিনি তার সেরা খেলা এই মুহূর্তে খেলছেন, সেটাও একটা অ্যামেজিং স্টোরি বলা যায়। বাট আপনি যেহেতু স্পোর্টসও খুব কাছ থেকে ফলো করেন, কোনো কিছুই মিস দেন না, দিতে চান না, ওই পার্সপেক্টিভ থেকে আপনার ওভারঅল আমি যদি বলি এই ওয়ার্ল্ড কাপটাকে কেন্দ্র করে মেসি এবং রোনালদোর যেই ওভারঅল ট্র্যাজেক্টরিটা বা জার্নিটা, যে দুজনই বেস্ট হতে চায় বা দুজনই তাদের জায়গা থেকে বেস্ট, অনেকে আসলে ডিভাইডেড এই বিতর্কে যে কাকে সেরা মানতে হবে বা কে কি, এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন আপনার পার্সপেক্টিভ থেকে? আসলে
মেসি রোনাল্ডোর যে ডিবেটটা আমার কাছে মনে হয় যে দুজনই প্রলিফিক গোল স্কোরার আসলে। একটা জেনারেশনে একই সাথে এই দুইজন এত বছর ধরে খেলেছে, এরকম মনে হয় ফুটবলে খুব কমই এসেছে, মানে আনহার্ড অফ আর কি, মানে প্রলিফিক গোল স্কোরার। হয়তো বা আমরা প্লেমেকার পেয়েছি একই সাথে দুইজন, কিন্তু এরকম স্ট্রাইকিং পজিশনে অথবা উইঙ্গার পজিশনে এরকম মানে খেলা হয়নি আর কি। এবং লিওনেল মেসির ব্যাপারটা আমি বলি এই কারণে, কারণ যখন মেজর লিগ সকারে সে চলে যায় ইন্টার মিয়ামিতে, সবাই ওটাকে মানে এক ধরনের বৃদ্ধাশ্রমই বলে আসলে। গ্লোবাল ফুটবল ফ্র্যাটার্নিটিতে এই জিনিসটাকে বৃদ্ধাশ্রমই বলা হয়, যে আপনার যখন পিক সময়টা চলে যায় তখন আপনি হয়তো বা হয় সৌদি লিগ অথবা MLS মেজর লিগ সকারে আপনি যাচ্ছেন খেলতে। সো ওখান থেকে একটা এক্সপেকটেশন মানুষের ছিল যে ফুটবলারদের ক্যারিয়ার কত থাকে, 34 to 35 ইয়ার্স। কিন্তু এই যে লঞ্জিভিটিটা, লিওনেল মেসির যে লঞ্জিভিটিটা এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টু, এই যে পারফর্ম করার ক্ষুধা, এটা আসলে এখনকার প্লেয়ারদের মধ্যে খুব কম আছে। যদিও আমি মানে খুবই কনফিডেন্ট আর্লিং হালান্ড এবং এমবাপ্পে দ্য নেক্সট ফেজ, ওসমান দেম্বেলে উইল বি দ্য নেক্সট ফেজ, বাট লিওনেল মেসি ইজ ডিফারেন্ট ব্রিড আর কি অ্যাকচুয়ালি। সো রোনাল্ডো যেখানে প্যাশনের প্লেয়ার, লিওনেল মেসি সেখানে হচ্ছে টোটালি স্কিল, ডমিনেশন, মানে এভরিথিং আর কি। তার মধ্যে একটা ম্যাজিক আছে আসলে, এরকম ম্যাজিশিয়ান আসলে জেনারেশনাল ম্যাজিশিয়ান কিছু থাকে না, সেরকমই থাকে। এবং আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ওয়াই হি ইজ দ্য বেস্ট অ্যান্ড রিগার্ডেড ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মেবি হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আচ্ছা, ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনাকে যদি একটু অ্যানালজি করতে বলি, ফর এক্সাম্পল আপনি বনলতা এক্সপ্রেস লিখেছেন এবং সেই জায়গায় অনেকগুলো ইন্টারেস্টিং ক্যারেক্টার্স আছে ফর এক্সাম্পল, তো আপনি কোন ক্যারেক্টারের সাথে রোনালদোকে মিলাতে চান, কোন ক্যারেক্টারের সাথে মেসিকে মিলাতে চান, বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড তারা আসলে কি করেছে সো ফার? আমার কাছে লিওনেল মেসি মনে হয় মোশাররফ করিম ভাই। উনাকে মানে উনি একটা ডিফারেন্ট ব্রিড আসলে, উনাকে ডিফাইন করা আসলে খুবই টাফ। চঞ্চল ভাই হচ্ছে অবভিয়াসলি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিকজ উনি অনেক হার্ডওয়ার্কিং এবং প্যাশনেট এবং উনি ব্লেন্ড ইন করতে পারেন। কিন্তু মোশাররফ ভাইয়ের ব্যাপারটা হচ্ছে উনি আরও বেশি সোলফুল। হ্যাঁ, ওনার সাথে যখন কাজ করার, চঞ্চল ভাইয়ের সাথে উৎসবে আমি কাজ করেছি প্রথমে, বনলতা এক্সপ্রেসে সেকেন্ড টাইম কাজ, কিন্তু মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম কাজ হচ্ছে বনলতা এক্সপ্রেসে। এবং উনি আসলে প্রত্যেকটা ক্যারেক্টার, উনি যেই ক্যারেক্টারই করুক না কেন, সিনেমা হোক, নাটক হোক, এনিথিং, মানে উনি পুরোটা ঢেলে দেন, পুরোটা দিয়ে দেন আসলে। ওইটাই আসলে ফুটবল পিচ এবং ক্যামেরার সামনে দুইটাই আসলে, এই জায়গাতে আমি অনেক সিমিলারিটিস পাই এই কারণে যে দুই জায়গাতেই আপনার পারফর্ম করতে হয়। এবং পারফর্ম করতে হয়, ফুটবলে হয়তো বা রিটেক হয় না, হ্যাঁ রিসেন্টলি ভারের কারণে হয়তো বা হয়ও, আরেক চান্স আপনি পেতেও পারেন। বাট আমাদের ফিল্মে আমি যদি মোশাররফ ভাইকে ডিফাইন করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় উনি আসলে ওই এলিয়েন লেভেলেরই আমি বিলিভ করি, বিকজ আই এম বিগ ফ্যান অফ হিম। এবং চঞ্চল ভাই তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবভিয়াসলি, সো হিজ দ্য স্টার আর কি, ফেস। মোশাররফ ভাই ওইরকম স্টার যদি আমরা নাও বলি, কিন্তু চঞ্চল ভাই হচ্ছে হিজ দ্য ফেস। চঞ্চল ভাইকে, মোশাররফ ভাইকে দুই বাংলার মানুষই চেনে এবং তাদের মানে ওনারা যে কত হাইলি রেট করে বাইরে, দেশের বাইরে, সেটা আসলে ওইখানে না গেলে বোঝা যাবে না আর কি। এবং ওনারা প্রমাণ করেন, প্রতিবারই প্রমাণ করছেন, জাস্ট লাইক মেসি অ্যান্ড রোনাল্ডো প্রতিবারই প্রমাণ করেন আর কি। দারুণ একটা অ্যানালজি শুনলাম এবং আমার কাছে মনে হয় যে এই দুইজন ক্যারেক্টার যদি আমরা পরবর্তী ওয়ার্ল্ড কাপে হঠাৎ করে দেখি, রোনাল্ডো at 45 খেলছেন, মেসি at 43 খেলছেন, উই ওয়ন্ট বি সারপ্রাইজড, কারণ আসলেও তাদের লেভেলস রিচ করা বাকিদের জন্য খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তবে কিছু কিছু দল, কিছু কিছু দেশ, কিছু কিছু মানুষ তারা স্বপ্ন দেখেন যে তাদের যে সামর্থ্য তার বিয়ন্ডে কিছু করা যায় কিনা। সো গত রাতের যে ম্যাচটা, সেখানে সবাই ফেভারিট স্পেনকেই ধরেছিল, বাট বেলজিয়ামও একটা স্বপ্ন নিয়ে এসছে, তারাও যে কোয়ার্টার ফাইনালে আসলে আসবে সেটা অনেকে আসলে ভাবতেও পারেনি। তাদের যে গোল্ডেন জেনারেশনটা ছিল, কেভিন ডি ব্রুইনা, লুকাকু, হ্যাজার্ড, তাদের এই জেনারেশনটা প্রায় শেষের পথে। এটা তাদের লাস্ট, হ্যাঁ থিবোট কোর্তুয়া আছেন, ভেরি আনফর্চুনেট কালকে যে ঘটনাটা আসলে ঘটলো তার সঙ্গে। ম্যাচটা যেহেতু দেখা হয়েছে, আমরা জাস্ট এই ম্যাচের কিছু কনটেক্সট নিয়ে কথা বলতে পারি। ম্যাচ শুরুর আগে আপনিও তো নিশ্চয়ই স্পেনকেই ফেভারিট ধরেছিলেন, বাট হোয়াট ডিড ইউ সি ইন দ্য গেম? হ্যাঁ, অবভিয়াসলি স্পেন প্রতিবারই এরকম দল নিয়ে আসে। এটা কিন্তু আমি সবচেয়ে অবাক হলাম যে এই বিষয়টা জেনে, যে এটা হচ্ছে সেকেন্ড টাইম স্পেন ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলছে। দ্য ফার্স্ট টাইম যখন খেলেছে তারা জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছিল। সো
তো স্প্যানিশ ফুটবল সবসময় একটা আন্ডাররেটেড ফেজে ওরা শুরু করে গ্রুপ স্টেজ। ফার্স্টে ক্যাবো ভার্দের সাথে যখন ড্র করলো তখন সবাই ভাবলো যে এই স্পেনের মিডফিল্ডে অথবা স্ট্রাইকিং পজিশনে একটু ঝামেলা আছে। অবভিয়াসলি দ্য সেন্ট্রাল ডিফেন্স খুবই স্ট্রং, মার্ক কুকুরিয়া থেকে শুরু করে সবাই, রড্রির মতো একজন প্লেমেকার আছেন, বাট ওদের ফিনিশিংয়ের যে প্রবলেমটা ছিল আমার মনে হয় কিছুটা হলেও ওরা কাটিয়ে উঠতে পেরেছে আর কি। ওরিজাবাল 5টা গোল করেছে ওরিজাবাল। এখন হচ্ছে মেরিনো তো একজন সাবস্টিটিউট, এই ওয়ার্ল্ড কাপে আমি দেখেছি খুবই সাবস্টিটিউট ম্যাজিক হচ্ছে আসলে। লাস্ট ম্যাচটাতেও স্পেনের হয়ে পর্তুগালের এগেইনস্টে উইনিং গোলটা করেছে আর কি। সো অবভিয়াসলি বেলজিয়ামের প্রতি একটা এক্সপেকটেশন ছিল, বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন কখনোই পুরো ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেতে পারেনি। এটা একটা মানে আমার কাছে মনে হয় অনেকটা ক্রোয়েশিয়ার মতোই, ক্রোয়েশিয়ার গোল্ডেন জেনারেশন যখন ওয়ার্ল্ড কাপ পায়নি, ফাইনালে উঠে 4-2 হারলো ফ্রান্সের কাছে। সো স্পেনের গোল্ডেন জেনারেশন আবার ওয়ার্ল্ড কাপ পেয়েছে। সো মানে ইটস লাইক মানে বেলজিয়ামের কাছে অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু বেলজিয়ামের চেয়ে বেশি আমার এক্সপেকটেশন ছিল নেদারল্যান্ডসের কাছে। এবং নেদারল্যান্ডস এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমার কাছে শকিং ছিল। এবং কালকের খেলাটা পুরোটা সময় বেলজিয়াম কাউন্টার অ্যাটাকের উপরেই বেশি ডিপেন্ড করেছে। অবভিয়াসলি স্পেন সবসময় পজিশন ফুটবল খেলবে এবং চার্জ করে খেলবে, সেটাই আমরা জানি। বাট ফার্স্টের পরে ইকুয়ালাইজ যখন করে তখন আমি হচ্ছে মানে একটা গুড চান্সেস ছিল, মানে পজিশনের কথা বাদ দিলেও টোটাল ফুটবলের দিক থেকে আমার মনে হয় দুই টিমই ট্রাই করেছে। বাট স্পেন অবভিয়াসলি ওয়াজ দ্য বেটার টিম এবং তারা লেট উইনার, আবার মেরিনোর গোল। সো আমার কাছে ম্যাচটা আসলে আমি খুবই এনজয় করেছি, আসলে কোয়ার্টার ফাইনালে ওই ম্যাচটা আমি খুবই এনজয় করেছি। ফার্স্টে তো ফ্রান্সের ম্যাচটাও আমি এনজয় করেছি অবভিয়াসলি, বাট ওইটার চেয়ে এই ম্যাচটা অনেক বেশি এনগেজিং ছিল এবং খুবই টাফ ছিল আমার পক্ষে ডিসাইড করা। তবে আই ওয়াজ রুটিং ফর স্পেন অ্যাকচুয়ালি। আমি স্পেন আর ফ্রান্সের ক্ল্যাশটা দেখতে চাই সেমিফাইনালটা। না, ইটস আ ভেরি গুড গেম। সামনে যেটা আসছে স্পেন ভার্সেস ফ্রান্স সেমিফাইনালে, এবং টপ কন্টেন্ডার্স ওয়ার্ল্ড কাপ জেতার মতো সামর্থ্য রাখে দুটো দল, তারা কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হবে। তবে থিবোট কোর্তুয়া আনফর্চুনেটলি তিনি ইনজুরিতে পড়ার পর যে সাবস্টিটিউশনে কিপার নেমেছিলেন সানে লামেন্স, মোটামুটি তারই একটা ফাম্বল থেকেই আসলে মেরিনো গোলটা পেয়ে যায়। 71 মিনিটসে তাকে করা হয়। একটা স্ট্রোক অফ লাক বলবো যে স্পেনের সঙ্গে ছিল এই ম্যাচটাতে, খানিকটা বলতে হয়। তবে probably they deserve to be in the semi-final. So সেই ক্ল্যাশটা ইজ আউট অফ দ্য ওয়ে। এখন আমরা অপেক্ষায় থাকবো ফ্রান্স ভার্সেস স্পেনের সেই সেমিফাইনাল ম্যাচটা দেখার জন্য। আর এই যে কিছু ক্যারেক্টার্স থাকেন, লাইক মিকেল মেরিনোর কথাটা আলাদা করে যদি বলি, আপনার গল্পে ধরেন সেন্ট্রাল ক্যারেক্টার না কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লিখতে হঠাৎ এরকম ভাবেন না যে আই থিঙ্ক দিস কুড বি দ্য ক্যারেক্টার যে হচ্ছে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেবে বা মোড়টা ঘুরিয়ে দেওয়ার মতো, ওরকম কি ক্যারেক্টার হয়ে যাচ্ছেন কিনা মেরিনো? কারণ লামিন ইয়ামাল, রড্রি, বড় বড় তারকাদের কথা বলা হয় স্পেন টিমটায়, কিন্তু ইম্প্যাক্ট কিন্তু ফেলছেন মিকেল মেরিনো। হ্যাঁ, এইটাই হয় না, ফুটবল ইজ এ ভেরি ফানি গেম অ্যাকচুয়ালি, যে কে কখন স্টার হয়ে যায়, কে কখন। আসলে মিকেল মেরিনো আর্সেনালের হয়ে খেলেন, সেখানেও তার লাস্ট সিজনে আমার মতে আমি যেমন বিলিভ করি না সে খুব একটা ভালো সিজন কাটায়নি। সো ওখান থেকে স্পেনে কিন্তু এখানে টিম সিলেকশনটা কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল। লুই দে লা ফুয়েন্তের মানে দুইটা টিমের, এইবার ওয়ার্ল্ড কাপের দুইটা টিমের স্কোয়াড সিলেকশন খুবই কন্ট্রোভার্সিয়াল। একটা হচ্ছে ইংল্যান্ড, যেখানে ফিল ফোডেন, কোল পালমার খেলছেন না, এবার এখানে দানি কারভাহাল খেলছেন না স্পেনে। সো এবং রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ারই নেই, কাউকে নেওয়া হয়নি। মিড টুর্নামেন্ট কুকুরিয়া যদি চেঞ্জ না করতেন তাহলে রিয়াল মাদ্রিদের না করতেন কেউই থাকতেন না, পোস্টার বয় কেউ থাকতো না রিয়াল মাদ্রিদের জন্য। সো কুকুরিয়া বাঁচিয়ে দিয়েছেন আসলে। মেইনলি রিয়াল সোসিয়েদাদের প্লেয়ার খেলছেন, আর্সেনালের প্লেয়ার খেলছেন ফরওয়ার্ডে, লামিন ইয়ামাল খেলছেন, এবং পুরোটাই মানে মিডফিল্ড থেকে শুরু করে মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড পুরোটাই বার্সেলোনা, পেড্রি, ফেরান টরেস থেকে শুরু করে সবাই আছেন। এইবার ম্যাচে মোড় ঘোরানো মেরিনোর ব্যাপারটা হচ্ছে কি, মেরিনোর বাবাও তো একজন ফুটবলার ছিলেন, স্পেনের হয়ে খেলেছেন। সো আমার মনে হয় ওখান থেকেও কিছু একটা হেরিটেজ আছে, যেভাবে আর্লিং হাল্যান্ডের বাবাও খেলেছেন, ফুটবল হেরিটেজের মধ্যেই পড়ে। সো মেরিনোর, আমি জানি না মেরিনো সেমিফাইনালে আবার সাবস্টিটিউট হয়ে আসবেন কিনা, কারণ জার্মানিরও সেমই দেনিস উনদাফ কিন্তু তাই করছিলেন পরপর দুটো ম্যাচে, কিন্তু পরে যে ম্যাচে তাকে স্টার্ট করালো ওই ম্যাচেই জার্মানি বাদ হয়ে গেল। কারণ এটাই হয় আসলে, স্টার্টিং 11 এবং সাবস্টিটিউট দুইটাই একটা ডিফারেন্ট
অ্যাসপেক্ট আসলে ফুটবল ম্যানেজাররা অথবা কোচ যেটা ডিপেন্ড করেন আর কি। মেরিনো হয়তো বা পরপর 2টা ম্যাচে করে দেখিয়েছে, আমাদের ফিল্মেও এরকম হয় আর কি, কোনো অ্যাক্টর ছোট একটা রোল থাকে বা ইনফ্লুয়েন্স থাকে, বাট সেই দর্শকদের মনে এমনভাবে জায়গা করে নেয় যে সেই মেইন ইনফ্লুয়েন্স হয়ে যায় আর কি। এরকম আমার সিনেমাতেও হয়েছে। আরিফিন জিলানী নামের একজন ক্যারেক্টার আছেন, মানে চরিত্র আছেন, অ্যাক্টর আছেন, উনি খুবই আমার খুব ফেভারিট আর কি। ওনাকে যে রোল দেওয়া হয় উনি সেইটাই করেন আর কি। আমার মনে হয় মিকেল মেরিনো ওইটাই করায়, তার যে রোলটা ছিল যে হি শুড স্কোর, ডেডলকটা ভাঙা, যেখানে লামিন ইয়ামাল শট নিতে পারছিল না, লাপড়তে পারছিল না। সো ইভেন ওরজাবালও ওই দিন ভালো ফর্মে ছিলেন না। সো আমার মনে হয় মেরিনো পরপর 2 ম্যাচে এই নকআউটে গোল দেওয়াটা আসলে বিশাল ব্যাপার। আমরা মুভ করতে পারি সামনের ম্যাচগুলোতে, কারণ ইংল্যান্ড এবং নরওয়ে এই ম্যাচটা অনেকেই ভাবেননি এভাবে হবে। সবাই ইংল্যান্ড ব্রাজিল এক্সপেক্ট করছিলেন, তবে নরওয়ে ব্রাজিলকে পাশ কাটিয়ে তারা কিন্তু এই কোয়ার্টার ফাইনালে এসছে। আর্লিং হাল্যান্ড, তার মধ্যে আপনি আসলে কি দেখেন? মানে আমি পার্সোনালি দেখি যে খুব স্বাধীনভাবে তিনি ফুটবলটা খেলেন, এতটা এনজয় করেন খেলাটা। হি লাভস প্লেয়িং অন দ্য গ্রাউন্ড, এবং তিনি জানেন তার ফিজিক্যাল স্ট্যাচার, তার যে অ্যাথলেটিক অ্যাট্রিবিউটস আছে সেটাকে ম্যাচ করার মতো খুব বেশি প্লেয়ার বোধহয় ওয়ার্ল্ড ফুটবলে নেই। তবে এই জিনিসটাকেও তিনি এত সাবলীলভাবে মাঠের মধ্যে নিয়ে আসতে পারেন। নরওয়ে যখন লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছিল তিনি নিজেই বলেছেন গতকাল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যে আমার নিজেরই বয়স 25, নরওয়ের আগে খেলেছিল 28 বছর আগে। সো তারা এর মাঝখানে যে খেলতে পারেনি এটা কিন্তু আমার দোষ না, মানে আমি এসে ফার্স্ট টাইম নিয়ে আসতে পারলাম, বাট আই এম এনজয়িং। কিন্তু আমি জানি যে অবভিয়াসলি ইংল্যান্ড ফেভারিটস দল, হয়তো ইংল্যান্ডই জিতবে। মানে তিনি এতটা অনেস্ট। তো এই বিষয়টা আসলে কতটুকু ইম্পর্টেন্ট একটা ফুটবলারের পার্সপেক্টিভ থেকে টু বিকাম সামওয়ান রিয়েলি বিগ? যেই জিনিসটা আপনাকে গ্রেট বানায় আমার কাছে মনে হয় অ্যাথলেটিকদের ইজ দ্য হাঙ্গার। সো আর্লিং হাল্যান্ডের মধ্যে সেই হাঙ্গারটা আছে, কিলিয়ান এমবাপ্পের মধ্যে সেই হাঙ্গারটা আছে, এবং হি ইজ হাম্বল টু। সো আমরা এই লাস্ট প্রিমিয়ার লিগেও দেখেছিলাম যে ওইখানে একটা চলছিল, বি হাম্বল, আর্সেনাল আর ম্যান সিটির মধ্যে। সেটা একটা মানে আমার কাছে ওয়ান অফ দ্য, মানে আর্সেনাল তো অনেকদিন পরে ডেডলক খেয়ে প্রিমিয়ার লিগ জিতলো, বাট আর্লিং হাল্যান্ড কিন্তু একটা মানে অবশ্যই একটা ড্রাইভিং ফোর্স যেই এবং নরওয়ের সবচেয়ে বড় ব্যাপার কি, শুধু নরওয়ে আর্লিং হাল্যান্ড না, মার্টিন ওডেগার্ড থেকে শুরু করে ওদের ডিফেন্স মিডফিল্ড, তারা সবাই ওদেরও গোল্ডেন জেনারেশন বলা চলে, কারণ এত বছর পরে তারা ব্যাক করেছে। আমি যেটা বললাম, সবসময় আমি ডেনমার্ক, সুইডেনকে এক্সপেক্ট করি, নরওয়েকে এক্সপেক্ট করি না, বাট আর্লিং হাল্যান্ড যেভাবে টিমটাকে লিড দিয়েছে এবং হি ইজ স্কোরিং গোলস, অ্যাকচুয়ালি মনে হয় 7টা গোল অলরেডি সে করেছে এবং অ্যাসিস্টও করেছে। সো এমবাপ্পে, মেসি এবং আর্লিং হাল্যান্ড, এটা মানে ওয়ার্ল্ড কাপের শুরুতে আমি এক্সপেক্টও করিনি যে হার্লিং স্কোরিং বোর্ডে 3rd-এ থাকবে এখন। সো আসলে ইটস দ্য হাঙ্গার, এবং কতটা টপ লেভেলের প্লেয়ার হলে সে আসলে ওয়ার্ল্ড স্টেজে এত ভালো পারফর্ম করে এবং তার দলের এত দূর আসা পর্যন্ত কিন্তু তারই অবদান সবচেয়ে বেশি আমার মনে হয়, ইনক্লুডিং তারা গোল কনসিভও কম করেছে, তাদের ডিফেন্সও খুবই ভালো, এবং তাদের লিডার তো মার্টিন ওডেগার্ড। সো অবভিয়াসলি সো ইংল্যান্ডের জন্য, ইংল্যান্ডের প্রশ্নটা যেটা করেছিলেন, ইংল্যান্ডের সবচেয়ে বেস্ট গেম আমার কাছে মনে হয় মেক্সিকোর সাথে, সেটা ওদের বেস্ট গেম। কারণ আমার কাছে মনে হয় হ্যারি কেইন বাদে এবং ডেকল্যান রাইস বাদে ইংল্যান্ডের বাকি সবাই, বাকায়ো সাকাও খুব একটা ভালো সুবিধা করতে পারছে না। মার্ক গেহি, সেও কবি মেনু আমি জানি না, মনে হয় টিমে আছে কি নাই আমি ঠিক জানি না, আছে, বাট একটা মিনিটও পায় নাই আর কি। সেই ঠিক যেমন ফ্রান্সের এনগোলো কান্তেও 1টা মিনিটও পায়নি, স্কোয়াডে আছে। সো কবি মেনু আমার মনে হয় এই ধরনের প্লেয়ার, সে মেরিনোর মতোই হতে পারে কোনো একটা প্লেয়ার ইংল্যান্ডের জন্য। সো এইটাই আসলে আমি মনে হয় হাল্যান্ডের এই সামনের এই ইংল্যান্ড আর নরওয়েটা খুবই, আজকের ম্যাচটা খুবই এক্সাইটিং হবে আসলে। দুই দলেরই প্লেয়ার খুবই পাওয়ার ফুটবল খেলতে পছন্দ করে। নরওয়ে তো অবভিয়াসলি কাউন্টার অ্যাটাকেই খেলবে, ইংল্যান্ড চাবে পজিশন ধরে রেখে খেলতে। সো দেখা যাক কেইন ভার্সেস হাল্যান্ড, আজকের 2জন টপ গোল স্কোরার ওয়ান অফ দ্য এই টুর্নামেন্টের। সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। লেটস সি। এবং রাত পেরিয়ে যখন সকাল হবে, যখন আমাদের চোখে ঘুম চলে আসবে, মনে হবে যে এখন একটু ঘুমাই,
তখন আমাদেরকে ঘুমাতে দেবে না আর্জেন্টিনা। তারা সুইজারল্যান্ডের সঙ্গে খেলছে। আর্জেন্টিনার নাকি পাথওয়েটা খুব সহজ বানিয়ে দিয়েছে ফিফা, মানে এটাও নাকি একটা স্ক্রিন প্লে রাইটিং করছে তারা। হ্যাঁ, তারা নাকি conspiracy theory চলছে হ্যাঁ অনেক। তারা নাকি নিজেদের মতো করে তৈরি করেছে আর্জেন্টিনার পাথওয়ে টু দ্য ফাইনাল, এবং আবারও মেসির হাতে কাপ ধরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। অনেক ধরনের কনস্পিরেসি থিওরিজ চলছে, বাট আমিডস দ্যাট মাঠের খেলা মাঠে থাকবে, এবং সুইজারল্যান্ড আর্জেন্টিনা ফেস অফ করছে। এই ম্যাচটা আর অনেক হাই প্রোফাইল হয়তো হতে পারতো, বাট আর্জেন্টিনা কেপ ভার্দে বা ইজিপ্টের সাথে যেভাবে খেলেছে, সুইজারল্যান্ডের সাথে ম্যাচটা কি তাদের জন্য কোনোভাবে ইজি হবে আপনার মনে হয়? না, অবশ্যই না। এইবার নকআউট থেকে শুরু করে শুরু থেকেই মানে গ্রুপ স্টেজ বাদ দিয়ে যদি নকআউট ধরি, তখন ওখান থেকেই আর্জেন্টিনার মেইন প্রবলেমটা শুরু হয়েছে আসলে। তাদের মেইন আমার কাছে যেটা মনে হয়, তাদের মেইন প্রবলেমটা ডিফেন্সে, এবং তাদের অ্যাটাকিং পজিশনে যথেষ্ট সেন্ট্রাল মিডফিল্ডেও খুবই ভালো প্লেয়ার আছেন, রড্রিগো ডি পল থেকে শুরু করে ম্যাকালিস্টার, তালিয়াফিকো খেলছেন। সবাই আছেন। কিন্তু আমার মনে হয় তারা গোল কনসিভ করছে দেখেই তাদের জন্য ম্যাচগুলো টাফ হচ্ছে। ইজিপ্টের লাস্টের ম্যাচে তারা শুরুতেই মানে পুরো ম্যাচের প্রায় 70 মিনিটসেই তারা পিছিয়ে ছিল। লাস্টে 10 মিনিটে হয়তো বা একটা ম্যাজিক্যাল জিনিস, হয়তো বা অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, গোল ডিসালাও হওয়া ইজিপ্টের জন্য এটা অনেক মানে ডিসঅ্যাপয়েন্টিং তাদের জন্য খুবই। কিন্তু হ্যাঁ, মানে এটা টাফ হবে, কারণ ইউরোপিয়ান টিমের জন্য যেমন টনি ক্রুস একটা কথা বলছিলেন কিছুদিন আগে, যে জার্মান ফুটবলের এই অবস্থা কেন। জার্মান ফুটবল গ্রুপ স্টেজে অনেক ভালো করে এসেছে, কিন্তু যখনই তারা ল্যাটিন আমেরিকান প্রেসিং ফুটবল আসছে, যখন বডি চার্জের খেলা আসছে, তারা তখন ফেল করছে। সো জার্মান ফুটবল আগে যেরকম ছিল, যেরকম ফিজিক্যাল অ্যাটাকিং ছিল, সেরকম এখন আর ওই ক্যাপাবিলিটি নাই। সো আর্জেন্টিনারও ফুটবলিং যে এখন যেই ইয়াটা আছে, ফিজিক্যালি আসলে সুইজারল্যান্ডকে বিট করা আসলে মানে আবার ওই ম্যাজিকটা দরকার আসলে। সো দিন শেষে আর্জেন্টিনার আমার কাছে ভরসা হচ্ছে ওই স্ট্রাইকিং পজিশনে ফরওয়ার্ডে যারা খেলছেন, এনজো, মেসি অবভিয়াসলি। সো এই রড্রিগো ডিপল থেকে শুরু করে ম্যাকালিস্টারও এইবারও পারফরমেন্স আমি জানি না। আর্জেন্টাইন ফ্যানরা, আমি খোদ যদিও আর্জেন্টাইন ফ্যান না, বাট আমি আপনি কোন টিমের ফ্যান বাই দ্য ওয়ে? সেই প্রশ্নটাই তো আসলে জিজ্ঞাসা করা হয়নি শুরু থেকে। আমি ব্রাজিলের ফ্যান অবভিয়াসলি। আচ্ছা, আমি আমার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখি 2002 সালে। সো ওইটাই ব্রাজিল আর জার্মানির ফাইনাল খেলা। সো তারপর থেকে আমি ইটালিরও খুবই ভক্ত, কিন্তু ইটালি তো খেলছে না অনেকদিন ধরেই। সো এটাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার জন্য। সো তাহলে আপনি সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবেন না আর্জেন্টিনাকে এই ম্যাচে? আমি অবভিয়াসলি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। আমি ওরকম কট্টর সমর্থক না আসলে। আমি আসলে ফুটবল, আমার মনে হয় ফুটবল অনেকটা আবেগের চেয়ে বেশি ট্যাকটিক্যাল গেম বেশি। সো অন দ্য ফিল্ড, মাঠে সুইজারল্যান্ড অবভিয়াসলি আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে থাকবে, বাট ইউনো জারদান শাকিরি খেলছেন না, উনি অবসর, জানিস জাকা আছেন জাস্ট। সো আমার মনে হয় সুইজারল্যান্ড যদি কাউন্টার অ্যাটাকে গোল দিতে না পারে, ইজিপ্টের মতো না করতে পারে, সো আমার মনে হয়, সো অবভিয়াসলি সুইজারল্যান্ডের কোচ বলেছেন যে আর্জেন্টিনার ডিফেন্সের কিছু দুর্বলতা তারা দেখেছেন নকআউট পর্বের ম্যাচগুলোতে। সো আমার মনে হয় উনি সেইগুলো কাজে লাগাতে চাবেন, এবং আর্জেন্টিনা আই হোপ তারা সেমিফাইনাল যায়, এবং সেমিফাইনাল গেলে অবভিয়াসলি তাদের ইংল্যান্ডে অথবা নরওয়ের সাথে ফেস করতে হবে। যদি ব্রাজিল থাকতো তাহলে ব্রাজিলের সাথে ফেস করতে অবভিয়াসলি। ওটা অ্যাকচুয়ালি একটা ড্রিম ম্যাচ ছিল। আমরা ভাবছিলাম যে এই ওয়ার্ল্ড কাপটায় একটা দিকে সেমিফাইনাল যদি হতো ব্রাজিল আর্জেন্টিনা, অন্যদিকে স্পেন আর ফ্রান্স, প্রায় মিলে যাচ্ছিল। বাট মানে ক্রিকেটে এটা পসিবল যে আপনি জোর করে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা দিতেই পারেন, আসলে ফুটবলে হয় না। আসলে ফুটবলটা 214টা দলের দেশ খেলে, মানে ইউনাইটেড নেশনসের চেয়ে বেশি ফিফার বেশি সদস্য। সো আসলে আমার মনে হয় এখানে কিছুটা হলেও ডেমোক্রেসি চলে। তো আমরা খুব কুইকলি প্রেডিকশনে যাই। আপনি অলরেডি হিন্ট দিয়ে ফেলেছেন যে কোন কোন টিম ফেভারিটস আছে। আমরা যদি ফার্স্ট ম্যাচটায় যাই, ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, এটার স্কোর লাইনটা আসলে কেমন হতে পারে? স্কোর লাইন প্রেডিক্ট করার ক্ষেত্রে আমি খুব একটা বেশি ভালো না, বাট আমার মনে হয় 2-1 ইংল্যান্ড। আর আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড এই ম্যাচটা মেবি আর্জেন্টিনা যেরকম যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটাও একটা হাই স্কোরিং ম্যাচও হতে পারে, আবার লো স্কোরিংও ম্যাচ হতে পারে। মেবি যদি আর্জেন্টিনা ওদের দুর্বলতা কাটিয়ে ওঠে তাহলে 2-0, আর যদি না হয় তাহলে 3-2। ওকে, হাই স্কোরিং ম্যাচ সেটা আমরা অ্যান্টিসিপেট করতে পারি। দিন শেষে শোয়ের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এবং যেহেতু আপনি আমাদেরকে একটা গল্প বলে আমরা শোটা শেষ করতে পারি। এমবাপে আসছেন, তিনি এবং মেসি খুব দারুণ লড়াই করছেন।
প্রবাবলি 2022-এর ফাইনালের মতো এখানেও একটা রিম্যাচ হয়ে যেতে পারে, শক্তির বিচারে বলি বা ওভারঅল যেভাবে ওয়ার্ল্ড কাপটা প্রোগ্রেস করছে। এই দুজনের স্টোরি যদি স্টিচ করতে বলি, মানে এমবাপে আসলে কতটুকু মিস্টার ওয়ার্ল্ড কাপ? অনেকেই বলছেন যে তিনি তার থার্ড ওয়ার্ল্ড কাপে এসেই মেসির এক গোল পেছনে রয়েছেন অল টাইম হাইয়েস্ট ওয়ার্ল্ড কাপ গোল স্কোরারদের মধ্যে। তো তাকে কি আপনি আরো বড় ক্যারেক্টার মানেন ওয়ার্ল্ড কাপ যদি শুধু আইসোলেট করে কনসিডার করি মেসি এবং এমবাপের মধ্যে? কাকে আপনি আরো বড় ক্যারেক্টার মানছেন এই দুজনের মধ্যে? এভারেজে তো গোল পার ম্যাচ এমবাপ্পেরই 20 ম্যাচে 20, হ্যাঁ মেসির তো 30। সো দুইজনের দুইটা ডিফারেন্ট জার্নি অ্যাকচুয়ালি। আসলে এইভাবে হিসাব করলে শুধু গোল দিয়ে না, ইভেন ফ্যাবিও ক্যানাভারো ওয়ার্ল্ড কাপ যখন জেতে 2006 ফ্যাবিও ক্যানাভারো কিন্তু তখন ব্যালন ডিওর পান। সো মানে হি ওয়াজন্ট আ গোল স্কোরার, হি ইজ আ ডিফেন্ডার এবং ক্যাপ্টেন। সো জাস্ট লাইক রড্রি কেন ব্যালন ডিওর পেল, ভিনিসিয়াস জুনিয়র কেন পেল না? সো ওইরকম গোল স্কোরিং এর দিক থেকে বললে অথবা পজিশন ফুটবলের দিকে বললে, টোটাল ফুটবলের কথা বললে অনেকেই বেস্ট আসবেন অথবা অনেকের মতে অনেকে বেস্ট থাকবেন, ইউরোপিয়ানদের মতে একজন থাকবেন। লিওনেল মেসি তো অবভিয়াসলি ওয়ান অফ দ্য গ্রেটস, এবং কিলিয়ান এমবাপ্পের কাছে আরও 2টা ওয়ার্ল্ড কাপ আছে ইফ হি ইজ ফিট এনাফ আর কি। এবং 27 বছর বয়সে এবং মাত্র 18 বছর বয়সে সে তার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জেতে, এবং 22 বছর বয়সে তার সেকেন্ড ওয়ার্ল্ড কাপ খেলে, সেটা তো সে 3টা গোল করে রানার্স আপ থাকে এবং আবারও ফাইনালের দিকে সে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় হিজ মিস্টার ওয়ার্ল্ড কাপ আর কি। আমার মনে হয় না যে পরপর 2টা ওয়ার্ল্ড কাপে মনে হয় একই দল 2টা দলই ফাইনাল খেলেছে, এরকম হয়নি, কিন্তু এবার মধ্যেও সেই জিনিসটা হতে পারে আসলে। এবং ওই আবারও মেসি ভার্সেস এমবাপ্পে হবে। সো আসলে এমবাপ্পে আসলে অলরেডি লেজেন্ড। সো আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে যদি সে ফাইনাল খেলে এবং জেতে, তাহলে হি কুড বি ওয়ান অফ দ্য বেস্ট, এবং হি ইজ দ্য বেস্ট অ্যাকচুয়ালি মিস্টার ওয়ার্ল্ড কাপ আমার কাছে এখন পর্যন্ত। দারুণ, আমরা মোটামুটি একটা ডিসাইসিভ অ্যান্সার পেয়ে গেছি সামিউল ভাইয়ের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর টাইম। খুবই ভালো লাগলো আলোচনা করে, এবং আশা করি যে দর্শকরা রয়েছেন আপনারা একটা ভিন্ন পার্সপেক্টিভ এবারের বিশ্বকাপটা উপভোগ করেছেন, অন্তত এই এপিসোডে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পেয়েছেন, এটা আমরা আশা করতে পারি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের এপিসোড শেষ করছি। 2টো কোয়ার্টার ফাইনাল শেষে আমরা আগামীকাল আবারও আসবো, কথা হবে কোয়ার্টার ফাইনালের রেজাল্ট কি হলো, সেমিফাইনালের সমীকরণ কি, সেসব নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।